আমি শামীম মাহমুদ আছি আপনাদের সাথে। এসে পড়লাম নতুন একটি মুভি নিয়ে, জেসন স্ট্যাথামের শেল্টার। গল্পের শুরু হয় স্কটল্যান্ডের উপকূলের কাছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন ও নির্জন একটি দ্বীপে, যেখানে মাইকেল একা থাকে। সেখানে আশেপাশে কেউ থাকে না, শুধু বাতাসের শব্দ আর সমুদ্রের উত্তাল ঢেউ শোনা যায়। তার সাথে তার একটি বিশ্বস্ত কুকুরও আছে, যে সবসময় তার কাছে বসে থাকে। প্রতি সপ্তাহে জেসি এবং তার আঙ্কেল একটি ছোট নৌকায় করে তার জন্য রেশন এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। কিন্তু মাইকেল সবসময় তাদের দুজনকে এড়িয়ে চলার চেষ্টা করে, তাদের দিকে তাকায় পর্যন্ত না, দরজা খুলতেও চায় না, যেন মানুষের থেকে দূরে থাকা তার অভ্যাসে পরিণত হয়েছে। একদিন জেসি যখন ক্রেট বাড়ির বাইরে রেখে চলে যাচ্ছিল, তখন সে ক্রেটের উপর একটি ছোট উপহারও রেখে দিল। উপহারটি ছোট হলেও তা মন থেকে দেওয়া হয়েছিল। নৌকাটি ধীরে ধীরে দূরে চলে গেল। তখন মাইকেল বাড়ি থেকে বাইরে বেরোল। সে কোনো কথা না বলে ক্রেটটি তুলল এবং উপহারটি মাটিতে ফেলে রাখল। উপহারটি নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। সারাদিন সে বাড়ির ভেতরে বসে মদ খেতে লাগল। টেবিলের ওপর দাবা বোর্ড রাখা ছিল এবং সে নিজের সাথেই দাবা খেলছিল। পরের সপ্তাহে জেসি সাহস দেখালো। এবার সে শুধু ক্রেট রাখল না, বরং দরজায় কড়া নাড়ল। মাইকেল রেগে গিয়ে দরজা খুলল, ক্রেটটি ধরল এবং সাথে সাথে দরজা বন্ধ করতে চাইল। কিন্তু জেসি দরজার মাঝখানে নিজের পা ঢুকিয়ে দিল। সে আবার সেই উপহারটি তার দিকে বাড়িয়ে দিল এবং জিজ্ঞেস করল যে, আপনি কখনো হ্যালো বলেন না কেন? আপনি সবসময় আমাদের থেকে দূরে কেন থাকেন? মাইকেল কোনো উত্তর দিল না। সে জেসির পা জোরে সরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। জেসি চিৎকার করে বলল যে, আমি তোমাকে ভয় পাই না। তারপর সে নৌকার দিকে ফিরে গেল। উপহারটি আবার দরজার সামনেই পড়ে রইল। নৌকায় তার আঙ্কেল আবহাওয়ার সতর্কতা পেলেন। প্রবল ঝড় আসতে চলেছে। আকাশ ধীরে ধীরে কালো হতে লাগল। বাতাস জোরে বইতে শুরু করল। সমুদ্রের ঢেউ এখন অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠল। জেসি অনেক কষ্টে নিজের ছোট নৌকায় উঠল এবং সেটা চালাতে শুরু করল। কিন্তু ঢেউ এতটাই প্রবল ছিল যে তার দাঁড় পানিতে পড়ে গেল। তার আঙ্কেল দাঁড়টি ধরার চেষ্টা করলেন, কিন্তু ঢেউয়ের তোড়ে তাদের নৌকাটিও পুরোপুরি উল্টে গেল। দ্বীপে কুকুরটি জানালার পাশে দাঁড়িয়ে কান্নার মতো শব্দ করতে লাগল। তখন মাইকেলের নজর বাইরের দিকে গেল। সে দেখল যে সমুদ্রে খারাপ কিছু ঘটছে। সে তৎক্ষণাৎ বাইরে দৌড়ে গেল। দৌড়ানোর সময় ভুলবশত সে উপহারটিতে লাথি মেরে দিল। তারপর সে নিজের নৌকায় উঠল। একটি স্লাইডের মতো জায়গা থেকে পিছলে নিচে পানি পর্যন্ত গেল এবং ইঞ্জিন স্টার্ট করে পুরো দমে এগিয়ে চলল। জেসি পানির ওপরে আসার চেষ্টা করল, কিন্তু তার পা একটি জালে আটকে গিয়েছিল। সে সাঁতার কাটতে পারছিল না। উত্তাল ঢেউ তাকে আবার পানির নিচে ঠেলে দিল এবং সে জ্ঞান হারাল। মাইকেল বেশি কিছু না ভেবেই সমুদ্রে ঝাঁপ দিল। সে জালটি টেনে খুলল, জট পাকানো অংশগুলো ছাড়িয়ে জেসিকে মুক্ত করল। সে জেসির আঙ্কেলকেও বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাইকেল জেসিকে নিজের নৌকায় তুলে নিল। তাকে তৎক্ষণাৎ সিপিআর দিল। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে জেসি আবার শ্বাস নিতে শুরু করল। সন্ধ্যায় জেসি মাইকেলের বিছানায় জ্ঞান ফেলল। সে চোখ খুলেই তার আঙ্কেল সম্পর্কে জিজ্ঞেস করল। মাইকেল আস্তে আস্তে সত্যটা জানাল। এটা শুনেই জেসি কান্নায় ভেঙে পড়ল। সারাদিন সে বিছানায় শুয়ে রইল। মাইকেল নিঃশব্দে কাউচে ঘুমিয়ে পড়ল। সকালে মাইকেল জেসির গোড়ালি পরীক্ষা করল। সেটা ফুলে গিয়েছিল এবং জালের কারণে কেটেও গিয়েছিল। জেসি জিজ্ঞেস করল যে, তুমি পুলিশকে ফোন করনি কেন? কেউ কি জানে যে আমি এখানে আছি? মাইকেল শুধু বলল, বিশ্রাম করো। যখন মাইকেল পানি আনতে গেল, জেসি হঠাৎ রেগে গিয়ে বলল যে, আমাকে এই দ্বীপ থেকে আবার নিজের বাড়িতে যেতে হবে। সে বলল যে, আমার পরিবার আমাকে খুঁজছে। কিন্তু মাইকেল জানত যে মেয়েটির মা মারা গেছে, আর তার বাবা তো তার সাথে কখনো দেখাই করেনি, তাই তোমার কোনো পরিবার নেই। মাইকেল বাইরে গেলে জেসি বিছানা ছাড়ল এবং তার ডেস্কে কিছু খুঁজতে লাগল। সেখানে সে একটি ছুরি পেল। মাইকেলের পায়ের আওয়াজ শুনে সে দ্রুত বিছানায় ফিরে এলো এবং ছুরিটি বালিশের নিচে লুকিয়ে রাখল। রাতে জেসি একটি দুঃস্বপ্ন দেখল। সে ভয়ানক আওয়াজ করতে লাগল। মাইকেল তাকে দেখার চেষ্টা করল এবং যখনই সে জেসিকে স্পর্শ করল, জেসি ধরফড়িয়ে উঠে বসল এবং ছুরিটি তার দিকে বাড়িয়ে ধরল। মাইকেল শান্তভাবে বলল যে ওটা শুধু স্বপ্ন ছিল। তারপর সে তাকে শেখালো যে ছুরি কিভাবে সঠিকভাবে ধরতে হয় এবং ব্যবহার করতে হয়। দিন কাটতে লাগল আর মাইকেল তার দেখাশোনা করতে থাকল। তাকে বাথরুম পর্যন্ত কোলে করে নিয়ে গেল, খাবার বানালো, ওষুধ দিল এবং তার ক্ষত পরিষ্কার করে দিল। ধীরে ধীরে জেসি বাইরে হাঁটতে শুরু করল এবং কুকুরের সাথে সময় কাটাতে লাগল। মাইকেলের এটা দেখে ভালো লাগল। একদিন দুপুরে জেসি জিজ্ঞেস করল যে সে তার আঙ্কেলকে কিভাবে চিনত। মাইকেল জানালো যে আমরা দুজনেই সেনাবাহিনীতে একসাথে কাজ করতাম। জেসি বুঝতে পারল যে সে তো তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির নাম পর্যন্ত জানে না, আর মাইকেলও নিজের নাম বলতে অস্বীকার করল। তারপর জেসি কুকুরের নাম জিজ্ঞেস করল, কিন্তু মাইকেল বলল যে ওরও কোনো নাম নেই। তখন জেসি কুকুরের নাম রাখল জ্যাক। আর জেসি দাবা বোর্ড দেখল এবং বলল যে তুমি সহজেই হেরে যাবে, কিস্তি ভুল জায়গায় আছে।
যাই হোক, মাইকেল খুব একটা পাত্তা না দিয়ে মেয়েটির পা আবার দেখল। পায়ে ইনফেকশন হয়ে গিয়েছিল, কিন্তু সে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করল এবং বলল যে প্রয়োজনীয় জিনিসপত্র আমি নিজেই নিয়ে আসব। এবার মাইকেল নৌকায় করে মূল ভূখণ্ডে গেল। তখন জেসি তার ডেস্কে একটি ড্রয়িং দেখল। সে জেসি আর জ্যাকের একটি ছবি এঁকেছিল। যখন সে ড্রয়ার খুলল, তখন জানতে পারল যে মাইকেল তার দেয়া উপহারটি খুলেছিল। ভেতরে একটি স্নো গ্লোব ছিল, যার মধ্যে লাইট হাউস তৈরি করা ছিল, ঠিক দ্বীপে থাকা লাইট হাউসটির মতো। ওদিকে লন্ডনে এক সরকারি মিটিং চলাকালীন ম্যানাফোর্ট নামের এক ব্যক্তিকে বকাঝকা করা হলো। সে থিয়া নামে একটি সার্ভেলেন্স প্রোগ্রাম চালাত। এই থিয়া প্রোগ্রামটি ইউকের প্রতিটি ফোন এবং ক্যামেরা থেকে ডেটা সংগ্রহ করত। ম্যানাফোর্ট জানালো যে আমরা এর মাধ্যমে অনেক হামলা ঠেকিয়েছি, অনেক সন্ত্রাসীকে ধরেছি। পরে সে প্রধানমন্ত্রীর সাথে দেখা করল। প্রধানমন্ত্রী রেকর্ডিং বন্ধ করলেন এবং একটি চুক্তি করলেন। প্রধানমন্ত্রী ম্যানাফোর্টকে বললেন যে জনসমক্ষে আমরা তোমাকে চাকরি থেকে বের করে দেব। প্রধানমন্ত্রী বললেন, দেখো, তুমি কাজ ঠিকই করেছ, কিন্তু পৃথিবী চায় না যে যারা তাদের ফোন এবং ক্যামেরা দেখছে তা সরকারও দেখুক। জনগণের সামনে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, তোমার জায়গা রোবার্টা নেবে, কিন্তু সবার নজর এড়িয়ে তুমি থিয়া প্রোগ্রামটি চালিয়ে যাবে। এতে ম্যানাফোর্ট রাজি হয়ে গেল। ওদিকে স্কটল্যান্ডে মাইকেল একটি ফার্মেসিকে গেল এবং ক্যামেরা থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করল। তারপর সে কাপড়ের দোকানে গেল এবং দ্রুত অনেকগুলো কাপড় নিয়ে নিল, যাতে সে ক্যামেরায় ধরা না পড়ে। বাইরে বেরোনোর সময় কিছু মেয়ে সেলফি তুলছিল এবং ক্যামেরায় তার ছবি চলে এলো। এই ছবি থিয়া ডেটাবেসে পৌঁছানো মাত্রই অ্যালার্ট জারি হয়ে গেল। তাকে অত্যন্ত বিপজ্জনক একজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হলো। রোবাটা তৎক্ষণাৎ একটি অ্যাসল্ট টিম পাঠিয়ে দিল। দ্বীপে ফিরে গিয়ে মাইকেল জেসির গোড়ালিতে ঠিকভাবে ব্যান্ডেজ বাঁধল, তাকে কিছু ওষুধ দিল এবং মিষ্টিও দিল। তাকে কিছু কাপড়ও দিল, যেগুলো একদম ঠিকঠাক ফিট হয়ে গেল। রাতে খাবার খাওয়ার সময় মাইকেল বাইরে একটি শব্দ শুনতে পেল। সে যখন দূরবীন দিয়ে দেখল, তখন দেখল যে একটি নৌকা দ্বীপের দিকে আসছে। মাইকেল জেসিকে বলল যে তাড়াতাড়ি বাথরুমে নিজেকে বন্ধ করে নাও, আর কোনো শব্দ করো না। এরপর জেসি ছুরি নিয়ে বাথরুমে গেল। মাইকেলও একটি ব্লেড নিয়ে বাইরে গেল। সৈন্যরা নৌকা থেকে নেমে বাড়ির দিকে এলো, আর মাইকেল একটি দড়ি কেটে দিল। একটি বড় পাথর পাহাড় থেকে নিচে পড়ে গেল। হঠাৎ একটি জালও অ্যাক্টিভেট হয়ে গেল, যা একজন সৈন্যকে ধরল এবং পানিতে টেনে নিয়ে গেল। তারপর মাইকেল একটি খুব উজ্জ্বল আলো জ্বালিয়ে দিল। সৈন্যরা নাইট ভিশন গগলস পরেছিল, তাই তারা কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গেল। তারা চোখ থেকে নাইট ভিশন গগলস সরিয়ে নিল এবং মাইকেলকে পালাতে দেখে গুলি চালালো। একজন সৈন্য তাকে পিছু ধাওয়া করে পাহাড়ে চড়ল। মাইকেল পেছন থেকে লণ্ঠন ভেঙে তার মাথায় মারল এবং ফ্লেয়ার গান দিয়ে গুলি চালিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দিল। দ্বিতীয় সৈন্যটি ওপরে এলে মাইকেল ছুরি দিয়ে তাকে আঘাত করল এবং নিচে ফেলে দিল। এর মধ্যেই আরেকজন সৈন্য বাড়ির ভেতরে ঢুকল, আর জ্যাক তৎক্ষণাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে জোরদার আক্রমণ করল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সৈন্যটি জ্যাককে গুলি করল এবং সে ঘটনাস্থলেই মারা গেল। সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। তারপর সে বাথরুমের দরজায় এলো এবং জোরে লাথি মেরে দরজা ভেঙে দিল। সে সহজেই জেসির হাত থেকে ছুরি কেড়ে নিল। সে জেসির 2 হাত ধরল এবং জোর করে তাকে তুলে বাইরে নিয়ে গেল। গ্যারেজের ভেতরে অন্য এক সৈন্য মাইকেলকে খুঁজতে লাগল। সে এদিক ওদিক দেখছিল আর অন্ধকারে টর্চ ঘোরাচ্ছিল। মাইকেল লুকিয়ে দাঁড়িয়েছিল, আর যখনই সৈন্যটি সামনে বাড়ল, মাইকেল আরও একটি ট্র্যাপ অ্যাক্টিভেট করে দিল। ওপর থেকে একটি বড় লোহার হুক তীব্র গতিতে এলো এবং সৈন্যের শরীর চিরে দিয়ে বেরিয়ে গেল। লোকটি ব্যথায় চিৎকার করতে করতে বাতাসে ঝুলে রইল। মাইকেল দড়িটি কষায় বেঁধে দিল যাতে সে ঝুলে থাকে। তারপর মাইকেল সাথে সাথে পাশ থেকে অন্ধকারে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর একজন নতুন সৈন্য সেখানে পৌঁছাল। মাইকেল সময় নষ্ট না করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে তার অস্ত্র কেড়ে নিল এবং দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। মাইকেল সেই সৈন্যকে 3 বার ছুরি মারল, কিন্তু তবুও সে লড়তে থাকল। সে খুব শক্তিশালী ছিল। অবশেষে মাইকেল পাশে পড়ে থাকা একটি দাঁড় তুলল এবং তার মাথায় জোরে মারল, যার ফলে সৈন্যটি টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। মাইকেল দাঁড়টি তার গলায় জোরে চেপে ধরল, যতক্ষণ না তার শ্বাস বন্ধ হল। তখনই হঠাৎ মাইকেল জেসির বিকট চিৎকার শুনতে পেল। তার আওয়াজ ব্যথা এবং আতঙ্কে ভরা ছিল। মাইকেল তৎক্ষণাৎ মৃত সৈন্যের বন্দুক তুলে নিল এবং দৌড়ে বাইরে এলো। সে অপহরণকারী সৈন্যের পায়ে গুলি করল, যাতে সে পড়ে যায়। গুলি লাগার সাথে সাথে লোকটি পড়ে গেল আর জেসি একপাশে সরে গেল। এবার মাইকেল ক্লিয়ার শট পাওয়ায় সে শেষ সৈন্যটিকেও খতম করে দিল। কাছ থেকে দেখার পর মাইকেল জানতে পারল যে একজন সৈন্যের পোশাকে ছোট ক্যামেরা লাগানো আছে। ওটা সবকিছু রেকর্ড করছিল। মাইকেল তার পুরো ইকুইপমেন্ট তুলে নিল। তারপর জেসিকে বলল যে কিছুক্ষণ অপেক্ষা করো। মাইকেল বাড়ির ভেতরে গেল। সেখানে সে জ্যাককে মাটিতে পড়ে থাকতে দেখল। জ্যাক একদম শান্ত ছিল। মাইকেল তার পাশে বসল, তার মাথায় হাত রাখল এবং ধীরে ধীরে ক্ষমা চাইল। আমি তোমাকে বাঁচাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তারপর সে কাউকে ফোন করল এবং নিচু স্বরে বলল যে আমি আসছি আর আমার সাথে ব্যাগেজ আছে।
কল শেষ হতেই সে ফোনের ব্যাটারি খুলে ফেলল, যাতে কেউ সিগন্যাল ট্রেস করতে না পারে। তারপর মাইকেল আর জেসি সৈনিকের বোটে বসল এবং আইল্যান্ড ছেড়ে চলে গেল। সমুদ্রে ঘুটঘুটে অন্ধকার ছিল, কিন্তু দুজনেই সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই রবার্টটা জানতে পারল যে তার টিম হেরে গেছে। সে তখনই একজন স্পেশাল এজেন্টকে অর্ডার দিল। সাথে সাথে নিজের টিমকে বলল যে জেসির ব্যাকগ্রাউন্ড বের করো, খুঁজে বের করো ওকে। সকালের মধ্যে মাইকেল আর জেসি স্কটল্যান্ড পৌঁছে গেল। জেসি দেখল যে মাইকেলের পোশাকে রক্ত লেগে আছে এবং তার ক্ষতস্থান আবার খুলে গেছে। সে বলল যে তোমার রক্ত পড়ছে। মাইকেল শান্ত গলায় বলল, আমি ঠিক আছি, চিন্তা করো না। দুজনে শহরের মাঝখানে চুপচাপ ঘুরতে লাগল। তারা ক্যামেরা থেকে বাঁচার চেষ্টা করল এবং শেষ পর্যন্ত তারা একটা গাড়ি দেখতে পেল যা ব্যবহার করা যেতে পারে। কিন্তু ওটা অন্য কারোর গাড়ি, চাবি তো তাদের কাছে নেই। এবার মাইকেল জেসিকে বন্দুক চালানো শেখালো। সে বলল যে গার্ড হয়ে দাঁড়িয়ে থেকো আর খেয়াল রেখো। তারপর সে সামনের বাড়ির ভেতরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে সে গাড়ির চাবি খুঁজতে লাগল। তখন একটি ছোট বাচ্চা তাকে দেখে ফেলল এবং ভয় পেয়ে গেল। হঠাৎ বাড়ির মালিক দরজায় এলো এবং মাইকেলের দিকে বন্দুক তাক করল। পরিস্থিতি খারাপ হয়ে গেল, কিন্তু পেছন থেকে জেসি সাহস দেখালো। সে সেই লোকটিকে বাধ্য করল যাতে মাইকেলের ক্ষতের চিকিৎসা করে। এরই মধ্যে রবার্টার টিমের একজন টেকনিশিয়ান বলল যে আগে যে টেরোরিস্ট প্রোফাইল দেখা গিয়েছিল তা নকল। কেউ সিস্টেমের ভেতরে এমন প্রোগ্রাম করেছিল যাতে একটি বিশেষ মুখ ক্যামেরায় এলে যেন অ্যালার্ট দেখায়। কোড নিজে থেকেই ডিলিট হয়ে যায়। যখন তার কিছু সন্দেহ হলো, তখন টেকনিশিয়ান কিছুটা তদন্ত করল। এবার স্ক্রিনে মাইকেলের আসল প্রোফাইল ভেসে উঠল। লেখা ছিল যে সে তো একটি লড়াইয়ে মারা গেছে। রবার্টা বলল, কেউ আমাদের নিজেদের লোকেদেরই মারতে বাধ্য করছে। টেকনিশিয়ান তার মিশন ফাইল খোলার চেষ্টা করল, কিন্তু কম্পিউটার মেসেজ দিল যে এই ফাইলটির কোনো অস্তিত্ব নেই। তখনই সিস্টেম স্কটল্যান্ড থেকে 911-এর একটি কল পিক করল। একটি ছেলে কাঁদছিল আর বলছিল যে তার বাবাকে এক লোক আর একটা মেয়ে ধরে রেখেছে। রবার্টা তখনই নতুন টিম পাঠাল এবং সাথে আগের এজেন্টকেও পাঠাল। ওদিকে ম্যানাফোর্ট নিজের সফটওয়্যার দিয়ে সবকিছু দেখছিল। সে রেকর্ডিং চেক করল এবং শকড হয়ে গেল যে মাইকেল জীবিত আছে। যখন সে শুনল যে রবার্টা একজন বিশেষ এজেন্টকে পাঠাচ্ছে, সে সেই এজেন্টের সাথে আগেই যোগাযোগ করল এবং বলল যে এটা একটা ব্ল্যাক অপারেশন, তুমি শুধু আমাকে রিপোর্ট করবে। এজেন্ট ওয়ার্কম্যান আগে থেকেই তার বিশ্বস্ত, তাই সে তখনই রাজি হয়ে গেল। ম্যানাফোর্ট অর্ডার দিল যে মাইকেল আর জেসি দুজনকেই মেরে ফেলো। বাড়ির মালিক মাইকেলের ক্ষতস্থান বন্ধ করে দিল। সে সেখান থেকে বেরোতে চেয়েছিল, কিন্তু পুলিশ বিল্ডিংটি ঘিরে ফেলল। মালিকের ছেলে স্বীকার করল যে সেই পুলিশকে ফোন করেছিল। পুলিশের কাছে অর্ডার ছিল যেন তারা হামলা না করে, কিন্তু মালিক যেমনই দরজা খোলার জন্য দৌড় দিল, ওয়ার্কম্যান সরাসরি তার মাথায় গুলি করল। মাইকেল সঠিক সময় ছেলেটিকে থামিয়ে দিল, নয়তো সেও মারা যেত। ওয়ার্কম্যান পুলিশের গাড়িগুলোর ওপর ক্রমাগত গুলি চালিয়ে সেগুলো নষ্ট করে দিল। ওদিকে মাইকেল আর জেসি পেছনের দরজা দিয়ে পালাতে শুরু করল, কিন্তু তখনই দুজন পুলিশ সামনে চলে এলো। মাইকেল একাই দুজনের সাথে লড়ে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যে দুজনকেই অজ্ঞান করে দিল। তৃতীয় পুলিশকর্মী বাইরে আসতেই মাইকেল সরাসরি একটা ঘুষি মেরে তাকেও ফেলে দিল। সে পুলিশকর্মীর অস্ত্রও তুলে নিল। বাকি পুলিশকর্মীরা যখন বাধা দিতে এলো, তখন মাইকেল পেপার স্প্রে এবং টেজার দিয়ে সবাইকে ধরাশায়ী করল। শেষ পুলিশকর্মীটি তো লড়াই করার চেষ্টাও করল না। মাইকেল তার থেকে সরাসরি চাবি নিয়ে নিল। এবার দুজনে পুলিশের গাড়িতে বসে পালাতে শুরু করল। বাইরে বেরোনোর সময় মাইকেলের সাথে কয়েকটা গাড়ির ধাক্কা লাগল, কিন্তু সে তবুও বেঁচে বেরিয়ে গেল। রোবার্টা ক্যামেরায় সব কিছু দেখছে। সে ওয়ার্কম্যানকে কল করার চেষ্টা করল, কিন্তু সে তার কমিউনিকেশন ডিভাইস বন্ধ করে দিয়েছিল। ওয়ার্কম্যান পুলিশ গাড়ির পিছু করতে শুরু করল। সে নিজের গাড়ি দিয়ে তাদের গাড়িকে ধাক্কা মারল। মাইকেল গতি বাড়িয়ে দিল। তখন ওয়ার্কম্যান গুলি চালালো। জানলার কাঁচ তো ভেঙে গেল, কিন্তু কেউ আহত হল না। তারপর সে আরও 2-3 বার ধাক্কা মারল। জঙ্গলের রাস্তায় দুটো গাড়ি চলতে থাকল। মাইকেল হঠাৎ করে একটা তীব্র বাঁক নিল, যাতে শত্রু কনফিউজ হয়ে যায়, কিন্তু ওয়ার্কম্যানও তুখোর ছিল। সে তখনই ফলো করল এবং আবার ধাক্কা মারল। ওয়ার্কম্যান আবার গুলি চালালো। মাইকেল গাড়ি আঁকাবাঁকাভাবে চালিয়ে বুলেটগুলোকে ফাঁকি দিল। তারপর সে ধীরে ধীরে চলতে লাগল। যেমনই ওয়ার্কম্যান সামনে এগিয়ে গেল, মাইকেল তার গাড়িকে জোরে সাইড থেকে মারল, যাতে গাড়ি উল্টে পড়ে যায়। মাইকেল এটা নিশ্চিত করল যে তার গাড়ি যেন রাস্তা থেকে ছিটকে যায়। তারপর সে আর জেসি সেখান থেকে বেরিয়ে গেল। কয়েক মাইল পর তার একটা কনস্ট্রাকশন সাইট দেখতে পেল। মাইকেল বলল যে এবার গাড়ি বদলতে হবে। ওদিকে জঙ্গলে ওয়ার্কম্যান এখনও বেঁচে আছে। সে ধীরে ধীরে রাস্তায় হাঁটতে লাগল। তখন একটি পুলিশের গাড়ি এবং একজন সাধারণ মানুষের গাড়ি রাস্তা ব্লক করে দিল। ওয়ার্কম্যান তখনই পুলিশ অফিসারকে গুলি করল এবং সিভিলিয়ানকে বাধ্য করল গাড়ি দিয়ে দিতে। অফিসে রোবার্টা ম্যানাফোর্টকে ফোন করল এবং জিজ্ঞেস করল যে তুমি কি মাইকেলকে চেনো।
ম্যানাফোর্ট জানাল যে বহু বছর আগে সে একটা সিক্রেট প্রোগ্রাম চালিয়েছিল যার নাম ছিল ব্ল্যাক কাইটস। এরা ছিল অত্যন্ত বিপজ্জনক এজেন্ট যারা সিক্রেট মিশন করত। কোনো সরকারি রেকর্ড ছাড়াই মাইকেল সেই এজেন্টদের মধ্যে একজন ছিল এবং অত্যন্ত প্রতিভাবানও। একদিন তাকে অন্য একটি দেশে ইন্টেলিজেন্স অফিসারকে মারতে পাঠানো হয়েছিল, কিন্তু সে তার রিপোর্ট মিথ্যে লিখেছিল এবং গায়েব হয়ে গিয়েছিল। ম্যানাফর্টের সন্দেহ ছিল যে হয়তো মাইকেল শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। সে রবার্টাকে বলল যে তাকে থামানোর জন্য নিজের পুরো শক্তি ব্যবহার করো। পরে রবার্টা টেকনিশিয়ানকে দিয়ে ব্ল্যাক কাইট সিস্টেম হ্যাক করালো। ফাইলগুলো খুলতে শুরু করলো। সে দেখল যে মাইকেল একজন ইরানি সায়েন্টিস্টকে পালাতে সাহায্য করেছিল। সায়েন্টিস্ট তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের সব তথ্য দিয়ে দিয়েছিলেন। অর্ডার ছিল তাকে মেরে ফেলার, কিন্তু মাইকেল নিজের কথা থেকে সরে আসা ঠিক মনে করেনি। যখন রবার্টা ফাইলগুলো পড়ছিল তখন ম্যানাফোর্ট সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে তার উপর নজর রাখছিল। সবকিছু আরও বেশি বিপজ্জনক হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর জেসি শান্ত গলায় মাইকেলকে জিজ্ঞেস করল যে তার কি কোনো পরিবার আছে। মাইকেল সরাসরি উত্তর দিল, না, আমার কোনো পরিবার নেই। সে জানাল যে আমি স্ত্রী আর সন্তান চাইতাম না, কারণ পরিবার থাকলে বিষয়গুলো আরও বেশি সমস্যাদায়ক হয়ে উঠত। সে বোঝাল যে তার জীবন আগে থেকেই বিপজ্জনক এবং জটিল ছিল, আর যদি স্ত্রী ও সন্তান থাকত তাহলে প্রাণের ঝুঁকি আরও বেড়ে যেত। জেসি কিছুটা দুঃখ নিয়ে বলল যে আমার কাছে সমস্যাদায়ক জীবনও মঞ্জুর হতো যদি তার মা আর মামাকে ফিরে পাওয়া যেত। এটা বলতে বলতে তার চোখে জল ছিল। তারপর সে ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। ওটা ছিল জ্যাকের ড্রয়িং, যা সে নিজে বানিয়েছিল। সে ধীরে ধীরে বলল যে জ্যাক তোমার আসল পরিবার ছিল। কিছুক্ষণ সফর করার পর দুজনেই পরবর্তী শহরে পৌঁছে গেল। সেখানে পৌঁছে দুজনেই মাথা নিচু করে নিলেন এবং সোজা হাঁটতে লাগলেন, যাতে সিকিউরিটি ক্যামেরা তাদের মুখ রেকর্ড করতে না পারে। তারা চারদিকে লক্ষ্য রেখে হাঁটছিল, কিন্তু তখনই একটা গাড়ি সেখান দিয়ে গেল, যার ভেতরে ড্যাশ ক্যাম লাগানো ছিল, এবং সেই ক্যামেরায় তাদের মুখ ধরা পড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ম্যানাফোর্ট তাদের সঠিক লোকেশন জেনে গেল। ম্যানাফোর্ট ভিডিও ফুটেজটি এডিট করল। সে ভিডিও থেকে মাইকেল আর জেসিকে গায়েব করে দিল, যাতে কেউ তাদের দেখতে না পায়। তারপর সে তাদের লোকেশনের কোঅর্ডিনেটস তখনই ওয়ার্কম্যানকে পাঠিয়ে দিল। মাইকেল আর জেসি লোকাল চার্চের ভেতরে গেল। এখানে মাইকেল তার পুরনো বন্ধু আর্থারের সাথে দেখা করল। আর্থার কোনো প্রশ্ন না করে তাদের নিজের গাড়িতে বসালো এবং জঙ্গলের মধ্যে নিজের বাড়িতে নিয়ে গেল। বাড়িটি শহর থেকে দূরে গাছপালার মধ্যে এক শান্ত জায়গায় ছিল। কিচেনে জেসি কিছু অদ্ভুত ওষুধ দেখল। বোতল আর স্ট্রিপ দেখে তার মনে হলো যে এগুলো গুরুতর কোনো ওষুধের ওষুধ। এদিকে আর্থার মাইকেলকে বলল যে যখন সে সরকারি চাকরি ছাড়ছিল তখন সে থিয়া সিস্টেম বানাতে সাহায্য করেছিল। তার কাছে এখনও সফটওয়্যারের একটি কপি পড়ে আছে। যখন মাইকেল গায়েব হয়েছিল তখন আর্থার সিস্টেম থেকে তার ছবি সরিয়ে কোনো এক সাধারণ মানুষের ছবি লাগিয়ে দিয়েছিল, যাতে সে তার বন্ধুকে বাঁচাতে পারে। কিন্তু পরে ম্যানাফোর্ট তাকে টেররিস্ট বানিয়ে দিয়েছিল। মাইকেল আর্থারকে বলল যে সে যেন জেসির খেয়াল রাখে যতক্ষণ না সে বাইরে গিয়ে লড়াই শেষ করে। আর্থার দুঃখিত হয়ে মানা করে দিল। তখন জেসি মাঝখানে বলে উঠল যে আর্থারের ক্যান্সার হয়েছে। সে এটা এই কারণে বুঝতে পারল কারণ আর্থারও সেই একই ওষুধ খাচ্ছে যা তার মা মারা যাওয়ার আগে খেত। জেসির মনে হলো মাইকেল তাকে ছেড়ে চলে যেতে চায়। সে বলল যে আমি কারোর ওপর বোঝা হতে চাই না, আমি এখান থেকে চুপচাপ চলে যাব। ওদিকে আর্থার বলতে লাগল যে আমার কাছে মাত্র কয়েক মাস সময় বাকি আছে। এটা শুনে মাইকেল একজন পুরনো ট্রাফিকারের ঠিকানা জিজ্ঞেস করল, যাকে তারা আগে চিনত। আর্থার বারণ করল এবং বলল যে সেই লোকটি খুব বিপজ্জনক, কিন্তু মাইকেল বলল আমার কাছে অন্য কোনো অপশন নেই। যখন তারা বেরোবে তখনই কেউ দরজায় কড়া নাড়ল। বাইরে ওয়ার্কম্যান দাঁড়িয়েছিল। সে দেরি না করে গুলি চালানো শুরু করল। মাইকেল তখনই ফার্নিচারের পেছনে লুকিয়ে পড়ল। যেমনই ওয়ার্কম্যান ঘরে ঢুকল, মাইকেল তার উপর শেলফ ফেলে দিল। তারপর দুজনের মধ্যে জবরদস্ত লড়াই শুরু হলো। তারা ঘরে যা কিছুই পেল সেগুলোই একে অপরের ওপর অস্ত্রের মতো ব্যবহার করতে লাগলো। চেয়ার, টেবিল, ল্যাম্প সব ভেঙে গেল। এই ধস্তাধস্তিতে একটি বন্দুক মেঝেতে পড়ে গেল। দুজনেই অত্যন্ত প্রশিক্ষিত এজেন্ট ছিল, তাই অনেকক্ষণ ধরে একে অপরের সাথে লড়াই করতে থাকল। শেষ পর্যন্ত ওয়ার্কম্যান মাইকেলকে হারিয়ে তাকে চেপে ধরল, কিন্তু শেষে ওয়ার্কম্যান মাইকেলের ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করল। যখন সে মাইকেলকে মারতে যাবে ঠিক তখন জেসি বন্দুক তুলে তার দিকে তাক করল এবং থামতে বলল। ওয়ার্কম্যান তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং বন্দুক কেড়ে নিল। তখন মাইকেল পাশে পড়ে থাকা নীলগান তুলে ওয়ার্কম্যানের ওপর কয়েকবার আঘাত করল। তারপর সে জেসিকে ধরে সেখান থেকে পালাল। ওয়ার্কম্যান আবার গুলি চালানো শুরু করল, কিন্তু ততক্ষণে মাইকেল আর জেসি আর্থারের সাথে গাড়িতে বসে বেরিয়ে গেছে। ওয়ার্কম্যান ছুটতে ছুটতে পেছনে গুলি করতে থাকল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ম্যানাফোর্ট তাকে মেসেজ পাঠালো এবং জিজ্ঞেস করল যে কাজ শেষ হয়েছে কিনা। ওয়ার্কম্যান উত্তর দিল যে না,
তখন ম্যানাফোর্ড তার অ্যাসিস্ট্যান্টকে বলল যে টিম তৈরি করো। শহরে পৌঁছে আর্থার মাইকেলকে একটি ফোন দিল এবং নিজে আলাদা হয়ে গেল। এবার মাইকেল আর জেসি একা ড্রাইভ করছিল। জেসি বলল যে আমাকে তোমার সাথে পরবর্তী আইল্যান্ডে নিয়ে চলো। মাইকেল মানা করে দিল এবং বলল আমি চাই তুমি একটা সুন্দর জীবন কাটাও। ওদিকে রবার্টটাকে টেকনিশিয়ান জানালো যে কেউ থিয়া সিস্টেম লুকিয়ে ব্যবহার করছে। তখন তারা ফাঁদ তৈরি করল। ওদিকে লন্ডনে মাইকেল জেনে শুনে ক্যামেরাগুলোতে নিজের মুখ রেকর্ড হতে দিল। তারা একটা নাইট ক্লাবে গেল। সেখানে বাউন্সার তাদের আটকাল। এতে মাইকেল তাকে ততক্ষণ মারল যতক্ষণ না তারা এন্ট্রি পেল। ম্যানাফোর্ড ক্যামেরায় তাদের মুখ দেখল এবং লোকেশন ট্র্যাক করার চেষ্টা করল, কিন্তু সেটি তখনই ব্লক হয়ে গেল। এবার রবার্টা বুঝতে পারল যে ম্যানাফোর্ড তার পেছনে গেম খেলছে। ক্লাবের ভেতরে মাইকেল আর জেসি ট্রাফিকার কামালের সাথে দেখা করল। মাইকেল বলল যে জেসির জন্যও একটা নতুন পরিচয় তৈরি করতে হবে। কামাল জিজ্ঞেস করল যে আমি কেন তোমাকে সাহায্য করব। মাইকেল বলল যে দেখ, আমিও জানি আর তুইও জানিস, তুই অনেক মানুষের ইনফরমেশন ম্যানাফোর্ডকে দিয়েছিস। তোর অনেক শত্রু আছে যারা জানেই না যে তুই তাদের ধরা খাইয়েছিস। যদি আমি ধরা পড়ি আর এই কথাটা লিক করে দিই তাহলে তুই খুব বাজেভাবে ফেসে যাবি বেটা। তারপর মাইকেল ক্যামেরায় নিজের মুখও দেখিয়ে দিল। তাই এজেন্টরা দ্রুতই ক্লাবে পৌঁছে যাবে। এবার কামালের কাছে তাদের সাহায্য করা ছাড়া অন্য কোনো অপশন ছিল না। কিছুক্ষণের মধ্যেই কাগজ তৈরি হয়ে গেল। বোট 30 মিনিটের মধ্যে ছাড়বে। দুজনে ক্লাব থেকে বেরোতে লাগল, কিন্তু ম্যানাফোর্টের টিম সেখানে পৌঁছে গিয়েছিল। মাইকেল এক লুঠের ওপর হামলা করে তাকে ফেলে দিল এবং তার বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করল। জোরে বাজতে থাকা মিউজিকের কারণে কেউ কিছু বুঝতে পারল না। তারপর মাইকেল একটা ভাঙা কাঁচ দিয়ে দ্বিতীয় এজেন্টকেও মেরে ফেলল। কিন্তু যখন সে তৃতীয় এজেন্টকে গুলি করল তখন লোকেদের সন্দেহ হতে লাগল। জেসি আর মাইকেল বাথরুম করিডরের দিকে দৌড় দিল, কিন্তু সেখানেও একজন এজেন্টকে পাওয়া গেল এবং শুট আউট শুরু হলো। মাইকেল শত্রুর নজর ঘুরিয়ে জেসিকে আবার ক্লাবে টেনে নিল। সেখানে এজেন্টরা তাকে ঘিরে ধরে মারতে শুরু করল। জেসি সাহায্য করতে এলো, কিন্তু এক লোক তাকে ফেলে দিল। মাইকেল তখনই সেই লোকটিকে গুলি করল এবং এবার ভিড় আতঙ্কে পালাতে শুরু করল। এই হট্টগোলের মধ্যে একজন এজেন্ট সুযোগ বুঝে জেসিকে কিডন্যাপ করে নিল। ওদিকে মাইকেল আর্থারকে ফোন করল। আর্থার সিকিউরিটি ক্যামেরা দিয়ে কিডন্যাপারকে ফলো করছিল এবং সে অনবরত বলে দিচ্ছিল যে কোন দিকে যেতে হবে। যেমনই জেসিকে একটি ভ্যানের পেছনে ছুঁড়ে ফেলা হলো, ঠিক সেই সময় রবার্ট আর টিমও পৌঁছে গেল এবং রাস্তা ব্লক করে দিল। মাইকেলের মনে হলো যে ওরাও শত্রু। সে কিছু সৈন্যকে পিটিয়ে রাস্তা তৈরি করল এবং ছুটতে থাকল। ভ্যানটি পেতেই ম্যানাফোর্টের এজেন্টরা তাকে ঘিরে ধরল। মাইকেল একে একে সবাইকে ফেলে দিল এবং জেসির কাছে পৌঁছে গেল। তখনই ওয়ার্কম্যান সেখানে এলো, কিন্তু ততক্ষণে দুজনে একটি বাইক চুরি করে পালিয়ে গেছে। সমুদ্রের ধারে তৈরি প্ল্যাটফর্মে জেসি কাঁদছিল। সে মাইকেলকে ছাড়া যেতে চায় না। তখনই হঠাৎ গুলির শব্দ শোনা গেল। মাইকেল জেসিকে বোটে ধাক্কা দিল এবং তাকে নিরাপদে সেখান থেকে বের করে দিল। এরপর মাইকেল আর ওয়ার্কম্যান একে অপরের ওপর গুলি চালালো যতক্ষণ না গুলি শেষ হয়ে গেল। তারপর দুজনে খালি হাতে লড়াই করতে শুরু করল। পাইপ আর চেন দিয়ে আক্রমণ করল। ওয়ার্কম্যান মাইকেলের গলা টিপে ধরতে লাগল, কিন্তু মাইকেল তাকে নিচে ফেলে দিল এবং চেন দিয়ে কয়েকবার মারল। শেষে সে চেনটিকে পাইপে পেঁচিয়ে ওয়ার্কম্যানের মাথায় জোরদার আঘাত করল এবং তাকে মেরে ফেলল। কিছু সময় পর নিজের বড় বাড়িতে ম্যানাফোর্ড জানলা দিয়ে বাইরে দেখল। দুজন গার্ড মেঝেতে মরে পড়েছিল। যখন সে ঘুরল তখন দেখল মাইকেল ঘরে দাঁড়িয়ে আছে। দুজনে ব্ল্যাক কাইট প্রজেক্ট নিয়ে তর্ক করতে লাগল। শেষে মাইকেল সরাসরি তার মাথায় গুলি করল। 3 মাস পর স্পেনে জেসি এক নতুন জীবন শুরু করেছে। রবার্টা এবং তার টিম দূর থেকে তাকে দেখছিল, এই আশায় যে মাইকেল কোনো একদিন ফিরে আসবে। জেসি একটি ক্যাফেতে বসে বই পড়ছিল। তখন ক্যামেরাটি কিছুটা নড়ে গেল এবং রবার্টা জেসিকে দেখতে পাচ্ছিল না। উইট্রেস একটি ব্যাগ এনে জেসিকে দিল এবং ভেতরে দাবার একটা ঘুঁটি ছিল। রাস্তার ওপারে মাইকেল দাঁড়িয়েছিল, যে শেষ পর্যন্ত তাকে নিতে এসেছিল। ভিডিও পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।